এবার বুঝেছিস তো আমি কেন বারণ করেছিলাম তোকে? প্রত্যুষ প্লিজ এখান থেকে চলে যা। আন্টি তুমি প্রত্যুষকে নিয়ে এখান থেকে চলে যাও। আমার বাপি পৃথিবীতে নিজের কথা ছাড়া কারুর কথা শোনে না, নিজেকে ছাড়া কাউকে ভালোবাসে না, আমাকেই ভালোবাসে না, তো তোমাদের কথা কি শুনবে? বাপির কাছে তো ভালো ছেলে মানে যার কাছে অনেক বড় গাড়ি আছে, বাড়ি আছে, যে অ্যাব্রডে থাকে। বাপি তাকেই ভালো ছেলে বলে মনে করে। আন্টি প্লিজ চলে যাও এখান থেকে তোমরা। এই ভদ্রলোকের সাথে কথা বলে কোনো লাভ হবে না। শুনুন, আর 2 দিন বাদে আমার মেয়ের বিয়ে। আপনি আপনার ছেলেকে সাবধানে রাখুন। হাজার হোক আমার মেয়ের পরিচিত একটা ছেলে, তো এর চরম কোনো ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না। কিন্তু আমাকে বাধ্য করলে সেটাও হতে পারে। কি আপনি আমায় ভয় দেখাচ্ছেন নাকি? কেন, তুমি ভয় পাচ্ছ না? না, একদমই ভয় পাচ্ছি না। আপনার এই আভিজাত্য, আপনার এই টাকা পয়সা আপনার কাছে খুব দামি হতে পারে জানেন তো, কিন্তু আমার কাছে কোনো মূল্য নেই। সত্যি কথা বলবো, আপনাকে দেখে আমার সিম্প্যাথি হচ্ছে, মায়া লাগছে। আপনারা শুধু সারা জীবন অন্ধ হয়ে থাকলেন, একটা ফলস ইগো নিয়ে বেঁচেছেন। সুখ শান্তি এই কথাগুলোর মানে জানেন? কোনোদিন অনুভব করেছেন? শুধু টাকা রোজগার করেছেন না? হ্যাঁ, চলো মা, আর থাকতে হবে না এখানে, চলো চলো। আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছিলাম দাদা। ঠিক আছে শুভশ্রী, তুমি ওদের নামে একটা চেক কেটে দাও। অ্যামাউন্ট ওরাই বসিয়ে দেবে। তবে এরপরে কোনোদিন আমার মেয়ের নাম যদি আপনার ছেলের মুখে শুনি, তার ফল কিন্তু আপনাদের সবাইকে ভোগ করতে হবে। বাপি ওরা ভিখিরি নয়, ওরা এখানে টাকা চাইতে আসেনি। তুমি কিসের টাকা দেখাচ্ছ? তুমি ওপরে যাও, ওপরে। এই সব তোমার বন্ধু বান্ধব, যাদের দিকে তাকানো রুচি হয় না আমার। এই সব লোকজন আমার সঙ্গে দেখা করতে এলে বছরের পর বছর গেটের বাইরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। আর আজকে শুধু তোমার চেনা হবার সুবাদে এরা ড্রয়িং রুমে ঢুকে পড়েছে। শুভশ্রী, চলে যেতে বলো। প্রদীপ্ত, চলো। আপনারা এবার আসুন। ওর বাবা খুব রেগে গেছেন, আর আপনাদেরই ভাব কিরকম বিবেচনা বলুন তো? সমস্ত নেমন্তন্ন হয়ে গেছে, সব কিছু সেটেলড, আর এখন হঠাৎ করে আপনারা এরকম একটা অদ্ভুত প্রস্তাব নিয়ে এসেছেন। আচ্ছা, এটা কি কোনোদিনও সম্ভব? একবার আপনারা ভেবেও দেখবেন না কোথায় কথা বলতে এসেছেন। আমি অর্ণাকেও সাবধান করেছি, আর তোমাকেও সাবধান করছি প্রত্যুষ। অর্ণার বাবা কিন্তু ফাঁকা আওয়াজ দেওয়ার মানুষ নন। উনি যেটা বলেন সেটা করেও দেখাতে পারেন। তবু যাওয়ার আগে একটা কথা আপনাকে বলে যাচ্ছি কাকিমা, অর্ণার বাবার ফাঁকা কিংবা ভরা কোনো আওয়াজকেই আমি তোয়াক্কা করি না। আপনারা ভালো থাকবেন, চলো মা। আমাদের এখানে আসার পেছনে অর্ণার কিন্তু কোনো হাত নেই। অর্ণাকে যেন শুধু শুধু দাদা এইসবের জন্য বকাবকি না করেন, তাহলে আমার খুব খারাপ লাগবে। আমি এসেছিলাম আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে, যদি কিছু
আসি, ভালো থাকবেন। চা জাম্বো এনে বাবা চা। মিঠুদি, এবেলা কি রান্না বান্না হবে তোমাকে তো বলেই দিয়েছি। তুমি সকালটা একটু সামলে নিও। হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি, ঘন্টা দুয়েকের মধ্যেই চলে আসবো। ঠিক আছে বৌদি। বলি কি হলো বৌমা? সাত সকালে একেবারে সেজে গুজে কোথায় বেরোচ্ছ? কালো তো দেখলুম ছেলেকে নিয়ে যেন কোথায় গেলে, বুঝতেই তো পারলুম না। এখন তো আর জানাবার টানাবার প্রয়োজন মনে করো না। তা সাত সকালে কোথায় যাচ্ছ? আজ অন্তরা চলে যাবে মা, আমি এয়ারপোর্টে যাচ্ছি। ও এক্ষুনি চলে আসবে, আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। শ্রীময়ী, অন্তরার সঙ্গে তুমি আর যোগাযোগ রাখো, সেটা আমরা কেউ চাই না। আরে এই তো হলো, বেরিয়ে টেরিয়ে এলে, আবার ওকে পৌঁছে দিতে যাওয়ার কি দরকার? তো গাড়ি ওকে পৌঁছে দিয়ে চলে আসবে, তুমি গেলে তো আবার একাই ফিরতে হবে। না বাবা, অন্তরা একটা ভাড়ার গাড়ি ঠিক করেছে, ওই গাড়িটা ওকে এয়ারপোর্টে ছেড়ে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে যাবে। আজ চলে যাচ্ছে, আবার কতদিন পরে আসবে কে জানে। আমি যখন ঠিক করেছি আজ যাব, তখন আমি যাবই। আচ্ছা মা, সকাল সকাল উঠে তুমি বাড়ির কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে এইভাবে বেরিয়ে যাবে? তা কি করে হয়? হ্যাঁ, বাড়িতে এদিকে কত কাজ বলো তো। আজ তো বাড়ি পরিষ্কার করার লোক লাগবে আবার। মা প্লিজ, ঠাম্মি কি একা একা সব সামলাতে পারবে? হ্যাঁ, তোমরা তো আর আমাকে জিজ্ঞেস করে বাড়ি পরিষ্কার করার দিন ঠিক করোনি জাম্বো। বাড়ি পরিষ্কার করার লোক আসবে তো আমি কি করব বলো? আর তোমার ঠাম্মা তো নিজে কিছু করবেন না, ওরা আসবে বাড়ি পরিষ্কার করবে, তোমার ঠাম্মা শুধু দেখিয়ে দেবেন, ব্যাস, তাহলেই হয়ে গেল। কি অদ্ভুত, তুমি এইভাবে কথা বলছো কেন আমার সঙ্গে মা? যা বলেছি ঠিক বলেছি, কি ভুল বলেছি জাম্বো? এতদিন গায়ে পড়ে আমি অনেক দায়িত্ব নিয়েছি, আমার মনে হয় আর গায়ে পড়ে দায়িত্ব নেবার দরকার নেই। এই বাড়িটা যখন সবার, তখন বাড়ি পরিষ্কার করার দায়িত্ব সবাই নেবে। আর তাছাড়া তুমি কি করতে আছো জাম্বো? পায়ের উপর পা তুলে বসে বড় বড় লেকচার দিতে? কি রে বুয়া, তুই কিছু বলবি না? এ তো দিন দিন বেড়েই যাচ্ছে। সব জিনিসের একটা সীমা থাকা দরকার, এই সীমা ছাড়িয়ে যাচ্ছে। সব দোষ ওই অন্তরা। তোমাকে আমি একটা কথা বলেছি, তুমি শুনতে পাচ্ছ না? শুনেছি, কিন্তু তোমার সব কথা যে আমাকে রাখতে হবে এমন তো কোনো কথা নেই। অন্তরার সাথে আমি সম্পর্ক রাখবো, ওর সাথে আমার যোগাযোগ থাকবে। শ্রীময়ী, এই বাড়িতে থাকতে গেলে তোমাকে কিছু ডিসিপ্লিন মেনে চলতে হবে। তোমার যদি মনে হয় যে ডিসিপ্লিন না মেনে থাকলে এই বাড়িতে আমি থাকতে পারবো না, তাহলে তো বেশ আমাকে তাড়িয়ে দাও, আমি চলে যাবো এই বাড়ি থেকে। বলি কোথায় যাবে? এক কথায় কথায় যে বলো চলে যাব, তো কোথায় যাবে শুনি? বাপের বাড়ি তো এই অবস্থা, তোমাকে রাখবে? চলেই যখন যাব, তখন কোথায় যাব সেটা আর আপনি জেনে কি করবেন মা? বলেই তো দিলাম, আপনাদের অসুবিধে হলে বলে দেবেন, চলে যাবো এই বাড়ি থেকে। না মা, তুমি কোথাও যাবে না, এই বাড়িতে থাকার সম্পূর্ণ অধিকার তোমার আছে। তুমি যে এত বছর ধরে এই বাড়ির জন্য ইনভেস্ট করলে, তোমার কস্টলি সময়ের কোনো মূল্য নেই?
তুমি কোথাও যাবে না বাড়ি থেকে। আর শোনো, ফিউচারে এরকম ধরনের কথা আমার সামনে কখনো আর বলবে না। ও বৌদিমণি, তুমি বাইরে যাচ্ছ, একটু কিছু মুখে দিয়ে যাও। মিঠুদি, আমাকে খাওয়ানোর জন্য এত ব্যস্ত হয়েও না তো। আমার যখন মনে হবে আমি খেয়ে নেবো, তুমি যাও নিজের কাজ করো। হ্যাঁ রে মিঠু, বাড়ির এখনো কেউ খায়নি কো, তো বৌদিকে খাবার জোগান দেওয়ার জন্য তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? বলি মাস গেলে টাকাটা তোকে কে দেয় রে? বৌদি। দেখো মা, সবসময় তুমি আমার সঙ্গে এভাবে কথা বলবে না। তোমরা আমাকে টাকা দাও বলে বৌদির যত্ন আত্তি করি না। এ বাড়িতে বৌদিকে যত্ন আত্তি করার কেউ নেই বলে যত্ন আত্তি করি। যে মানুষটা তোমাদের সবার মুখে খাবার জোগায়, তার মুখে কেউ খাবার জোগায় না। আমার তো চোখ আছে, চোখ থাকতে তো আর আমি অন্ধ হয়ে যেতে পারবো না। তাই এই মানুষটার মুখে খাবার জোগাই আমি। থাক মিঠুদি, অনেক হয়েছে। যদি খাবার জোগান দিতেই হয় তাহলে একজনের মুখে দিয়ে তো লাভ নেই, সকলের মুখে দিও দয়া করে। এখানে তো কেউ আলাদা করে তোমায় টাকা দেয় না। যাও, দয়া করে এখন নিজের কাজ করো।